দু রকমের মাছ, আর এটা হচ্ছে পোস্তর বড়া। এখানে পোস্তর বড়া কিন্তু খেয়ে দেখবেন অবশ্যই। পোস্তর বড়াটা কিন্তু এখানে জাস্ট ওয়াও। একদম খুব ভোরবেলা বারাসাত চাপাটালির মোড়ের তিতুমির বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। এই বাস স্ট্যান্ডটি থেকে লোকাল রুটের সমস্ত বাস চলাচল করে কলকাতার দিকে। আমি আমার গন্তব্য বিষ্ণুপুর বাসের টিকিট কেটে ফেলেছিলাম এই বাস স্ট্যান্ড থেকেই। ভাড়া পড়ল 248 টাকা যাওয়া এবং আসা নিয়ে। নির্ধারিত সময় বাস ছাড়ল। বিমলদার বাসে চেপে থ্রি মাস্কেটিয়ার্সকে সাথে নিয়ে বলকথা কেশরীর জয়ধ্বনি করতে করতে যখন ডান দিকে মুখ ঘোরালাম, তখন দেখলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটি। মান্নাদের গলার সেই বিখ্যাত গানটি মনে পড়ে গেল। মানুষ যদি খুন করে, মানুষই তার বিচার করে, নেই কো খুনির মাফ, তবু কেন পায় না বিচার নিহত গোলাপ। বর্তমানে আরজিকর কাণ্ডের তিলোত্তমার দোষীরা যেন চরম শাস্তি পায় এবং নারীরা যেন সুরক্ষিত থাকে, সেই কামনা জানানোর সাথে সাথে সকল মানুষের জন্য প্রতিটি বছর যেন ভালো কাটে, এই প্রার্থনাই করলাম। বিষ্ণুপুর যেতে গেলে যেই রুট দিয়ে আমাদের বাসটি গেছে তার একটি তালিকা ভিডিওতে দেওয়া রইল। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে যেতে গেলে দক্ষিণেশ্বর, ডানকুনি, মায়াপুর, কামারপুকুর, জয়রামবাটি, আরামবাগ হয়ে জয়পুর জঙ্গল পেরিয়ে NH-60 হাইওয়ে থেকে ইউ টার্ন নিয়ে চলে আসতে হয় বাঁকুড়ার জঙ্গলে লালমাটি টেরাকোটার শহর বিষ্ণুপুরে। যেতে আনুমানিক সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা মতন। বিষ্ণুপুরে যখন আমার বাস পৌঁছালো, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। নামার পরে মনে হলো সূর্যদেবতা আমাকে গিলে খাওয়ার উপক্রম করেছে এবং সূর্যের 7টি ঘোড়াই ছুটিয়ে দিয়েছে আমার দিকে। পারদ বাড়ছে, গা হাত পা পুড়ে যাওয়ার জোগাড়। তড়িঘড়ি একটা হোটেল নিয়ে নিলাম। প্রসঙ্গত বলে রাখি, বিষ্ণুপুরে 700 থেকে 3000 টাকা পর্যন্ত বিভিন্ন হোটেল আছে, এসি এবং নন এসি। সেইগুলি বাস স্ট্যান্ড লাগোয়া। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে যাওয়ার পরে চলে এলো মধ্যাহ্নভোজ। নররাক্ষসগণ সেবা, মানে যাকে বলে লাঞ্চ। এই লাঞ্চে আমি পেয়েছি ভাত, ডাল, একটা তরকারি, পোস্ত, দু রকমের মাছ, আর এটা হচ্ছে পোস্তর বড়া। এখানে পোস্তর বড়া কিন্তু খেয়ে দেখবেন অবশ্যই। পোস্তর বড়াটা কিন্তু এখানে জাস্ট ওয়াও, সত্যি খুব ভালো ভালো টেস্ট এখানকার পোস্তর বড়া। শুরু হয়ে গেছে লালমাটির এলাকা, আর আমি এখন চলে এসেছি বিষ্ণুপুর প্রাকৃতিক উদ্যানে। উদ্যানটা কিন্তু খুব বড়, একটু ওদিকটা দেখালে খুব ভালো হয়। এই উদ্যানটা কিন্তু যথেষ্ট বড়। দুপুরবেলা আমি যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন খুব বৃষ্টি শুরু হয়েছিল। পিছনে অনেক পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার এবং এই ওয়াচ টাওয়ারের দিকে এখন আমি যাব। ওয়াচ টাওয়ারে গিয়ে দেখাবো যে এইখানে ওয়াচ টাওয়ারটা কিরকম, আর ওয়াচ টাওয়ার থেকে নাকি পুরো বিষ্ণুপুরের পুরো এলাকাটা পুরোটাই দেখা যায়। তো চলো দেখে আসি এখানের ওয়াচ টাওয়ারটা। ওয়াচ টাওয়ারের দিকে যেতে গেলে এরকম কিছু সিঁড়ি আছে, তো সেই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে এবং সেই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এইটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ারটায় উঠবো। জানি না বিষ্ণুপুরে এলে এখানে কজন এই ওয়াচ টাওয়ারটা এসে দেখে যায়, তো আমি এসছি একটু অফবিটেই। দেখা যাক এখানে ওয়াচ টাওয়ারটা উঠতে গেলে কি করতে হবে। এইখান দিয়ে আমাকে উঠে যেতে হবে মনে হচ্ছে। এখান দিয়ে আমি এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। উঠে দেখানোর চেষ্টা করব বিষ্ণুপুর জঙ্গলটা পুরোটাই যে কিরকম এখান থেকে ভিউটা পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ওয়াচ টাওয়ারটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে বিষ্ণুপুরের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এই ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিডিওটা তুলছি।
পুরো বিষ্ণুপুরের জঙ্গলটা একদম খুব সুস্পষ্ট, দারুণ লাগছে। তাড়াহুড়ো করে উপরে উঠেছি বলে একটু হাঁপিয়ে গেছি, কিন্তু জায়গাটা এখানে খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। শাড়ি এবং নারী শব্দ দুটো আলাদা হলেও দুজন কিন্তু দুজনের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। বিষ্ণুপুরে এসে আমি কিন্তু চলে এসেছি তাঁতিপাড়ায়। তাঁতিপাড়াতে এসে আমি একটা জায়গায় চলে এসেছি যেখানে এই শাড়ির হাব বলা যায়। এই শাড়ির হাবে আমি প্রচুর শাড়ি দেখতে পাচ্ছি, যেখানে বিষ্ণুপুরি সিল্ক থেকে আরম্ভ করে আর কি কি আছে, বালুচুরি থেকে আরম্ভ করে প্রচুর ধরনের শাড়ি কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং করা হয়। এবং এখানেই দাদার থেকে, এই মনোহর রক্ষীর দাদার থেকে আমি কিন্তু জেনে নেব যে এখানে যে কিরকম প্রাইসের হয়, এই দামগুলো কিরকম হয়। ওদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, চাইলে তোমরা এখানে এসে এখান থেকে খুব সামান্য টাকার বিনিময়েও কিন্তু এখান থেকে শাড়ি কিনে নিয়ে যেতে পারবো। তো দাদার কাছে একবার একটু জানবার চেষ্টা করব যে এখানে শাড়িগুলোর দাম কিরকম হয়, এবং তারপরে তোমাকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে এখানে মানে যারা আর কি এখানে তাঁতিরা রয়েছে তারা কিরকম অক্লান্ত পরিশ্রম করে এই শাড়িগুলোকে বানান এবং কতদিন টাইম লাগে এটা তৈরি করতে। দাদা নমস্কার। আমি মনোহর রক্ষিত, আমি একজন বালিচুরি শিল্পী। এই জায়গাটা হচ্ছে বড় কালীতলা, বিষ্ণুপুর। আমাদের এটা বংশ পরম্পরায় এই কাজ চলে আসছে, বাবা বা দাদু এদের আমল থেকে। আজকে এসে গেছে পিওর সিল্ক, কি জিনিস সেটার একটা ব্যাপারে এসে গেছে। এটা হচ্ছে পিওর সিল্ক। বিষ্ণুপুর কখনো আর্টিফিশিয়ালের কাপড়ের উপরে তৈরি করে না, বিষ্ণুপুর পিওর সিল্কের উপরেই করে থাকে। আর আমার তার রেজিস্ট্রেশন সার্টিফাইড। আর বাজারে যে বালুচুরি যে আপনারা দেখে থাকবেন সাধারণত 800-1000 টাকার বালুচুরি, এগুলো ঠিক পিওরের নয়। বালুচুরি মিনিমাম তাঁতি ঘরে শুরু হবে 7500 টাকা থেকে। এখনকার প্রাইস এই 2024-এর এই মুভমেন্টের, এখন উনি যে সময় ভিডিও করছেন তখন প্রাইস। এরপরে শাড়ির তো ব্যবসা পুরো শেয়ার মার্কেটের মতন আপ ডাউন হতেই পারে, এটা হয়। এটা হচ্ছে বালুচুরি শাড়ি। বালুচুরি বাদ দিয়েও বিষ্ণুপুরি সিল্ক প্রচুর একটা জনপ্রিয় শাড়ি, যেটা অনেক নারীরাই মানে অনেক মহিলারাই জানে আর কি বিষ্ণুপুরি সিল্ক কতটা কমফোর্টেবল শাড়িটা পরে। এটাও মোটামুটি তাঁতি বাড়িতেই এখন দাম আছে 3000 টাকা। এবারে দোকান টোকানের ব্যাপারটা, যে যেমন দোকান তার সেরকমের প্রফিট মানে দাম যাকে বলে এই। আর আমার এখানে অনলি বিষ্ণুপুরের আইটেম বা আমাদের নিজেদের তৈরি আইটেমই আমাদের কাছে আপনারা এসে দেখতে পারেন বা মনে হলে কিনতে পারেন। তাঁতিবাড়ি একটা বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী ঐতিহ্য বহন করে চলেছে বিষ্ণুপুর সিল্কের। রাক্ষস বংশ ধ্বংস মানে রাত্রের ডিনারে হেভি আর খিদে পেয়ে গেছে, তো আমি নিয়ে নিয়েছি 10খানা রুটি, মাংস আর সাথে রয়েছে স্যালাড। রাত্রের ডিনারটা এটা দিয়েই শেষ করব, তাতে রাক্ষসগুলো একটু মরবে। বিষ্ণুপুরের রাসমঞ্চের সামনেই রয়েছে একটি টিকিট কাউন্টার। 25 টাকা দিয়ে টিকিট কাটলে দেখতে পাবেন বিষ্ণুপুরের 17টি দর্শনীয় স্থান, এই একটি টিকিটের বিনিময়ে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এই 17টি দর্শনীয় স্থান। এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার, ক্যামেরা দিয়ে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, শুধুমাত্র মোবাইল ফটোগ্রাফি করা যায়। আর যদি ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করতে হয় তাহলে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে পারমিশন করিয়ে আনতে হবে। 1600 শতকে মল্লরাজ বীর হাম্বি এই রাসমঞ্চটি নির্মাণ করেন। এই রাসমঞ্চের বেদিটি ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। মঞ্চটির মোট উচ্চতা 11 মিটার মতন। মঞ্চটির ওপরের অংশ ইট দ্বারা নির্মাণ করা হয়।
রাসমঞ্চটির চূড়া পিরামিড আকৃতির হলেও ভাস্কর্যের চূড়ান্ত নিদর্শন হল এই টেরাকোটার কাজ। বাইরের সারিতে খিলানযুক্ত দেওয়ালের সংখ্যা মোট 40টি। প্রসঙ্গত বলে রাখি, রাসমঞ্চটি মিশরীয় স্থাপত্য, বাংলার চালার অনুকরণ এবং মুঘল স্থাপত্যের অন্যতম প্রভাব কিন্তু এখানে দেখতে পাবেন। রাসমঞ্চ থেকে উত্তর দিকের সোজা রাস্তা ধরে পোকাবাদ রাস্তা ক্রস করে শাঁখারি বাজারের ভেতর দিয়ে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ক্রস করলে আপনারা পেয়ে যাবেন মদনমোহন মন্দির। এই মন্দিরটির দৈর্ঘ্য এবং প্রস্থ 12.2 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন মন্দিরটি ইট দ্বারা প্রতিষ্ঠান করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দেবতা এবং অন্যান্য প্রচুর পৌরাণিক ভাস্কর্য রূপায়িত রয়েছে, আর উপরের দিকে রয়েছে যুদ্ধের দৃশ্য। এই মন্দিরটি পৌরাণিক ভাস্কর্য তো রয়েছেই, তার সাথে রয়েছে মদনমোহন ঠাকুরের নিত্যসেবা, রাস, দোল, নামযজ্ঞ এবং আরও অনেক কিছু এই ভাস্কর্যের মধ্যে দেখানো হয়েছে। শত্রুদের হাত থেকে বাঁচার জন্য সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ তৈরি করেন এই বড় পাথরের দরজা। বড় পাথরের দরজাটি মৃন্ময়ী মাতার উত্তর দিকে অবস্থিত। মকরা পাথরের তৈরি এই খিলান সজ্জিত প্রবেশপথটি বড় পাথরের দরজা নামে পরিচিত। এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তোরণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমারোহের উপযোগী ছিল এই দ্বিতল দালান। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য দালানগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্তও ছিল। সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মল্লরাজ বীরসিংহ ছিলেন এই বিষ্ণুপুরের একচ্ছত্র অধিপতি। মকরা নামক পাথর দ্বারা এই ছোট পাথরের দরজা এবং পাথরের রথটি তিনি নির্মাণ করেন। এই পাথরের রথের ডান দিকে যে টিলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টিলাটি থেকে মহাষ্টমীর সন্ধিক্ষণে একসাথে 3টি তোপ দাগানো প্রথা চালু রয়েছে। এই 3টি তোপ দাগানোর পরে মৃন্ময়ী মাতার মন্দিরে কুমড়ো বলি দেওয়া হয় এবং এই তোপ দাগানোর এবং বলি দেখতে মহাষ্টমীতে প্রচুর লোক সমাগম হয়। দৈর্ঘ্যে 12.3 মিটার এবং উচ্চতায় 10.7 মিটার। এটাই হলো রাধালালজিউ মন্দির। মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জের মহল্লয়ে নবনির্মিত রূপে প্রতিষ্ঠিত। লালজি মন্দির দেখার পরে আমি চলে এসেছি মৃন্ময়ী মাতার মন্দির। এই যে আমার পেছনে যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির এবং এই মৃন্ময়ী মাতার মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রাধেশ্যাম মন্দির। আমি এখন দুটোই ঘুরবো, দুটো দেখবো ভেতরে কি রয়েছে, বিগ্রহ সম্বন্ধে জানবো এবং ভেতরে কি রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের সব কিছু ডিটেলে বলবো। মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মন্দিরের মূর্তিটি প্রতিষ্ঠা করেন এই মৃন্ময়ী মন্দিরে। এই মূর্তিটি গঙ্গামাটি দিয়ে তৈরি। দুর্গোৎসবের সময় 15 দিন ধরে এটির পুজো হয়। মল্লরাজাদের সময় থেকে এখনো অবধি এই মায়ের পুজো তোপধ্বনি দিয়েই করা হয়। মহাসপ্তমীর সন্ধিক্ষণে তোপধ্বনি দেখতে প্রচুর পর্যটকের সমাগম হয় এখানে। রামকৃষ্ণদেব একবার এখানে মাকে দর্শন করতে এসেছিলেন। গুমঘরের পাশ দিয়ে উত্তর দিকে গেলেই চোখে পড়বে এই মৃন্ময়ী মাতার মন্দির। মৃন্ময়ী মাতার মন্দিরের ডান দিকেই রয়েছে ডোগরার একটা দোকান। এই দোকানে হাতে তৈরি বিভিন্ন ডোগরা শিল্প দেখা যায়। এই ডোগরা শিল্পটা হচ্ছে, এটা কি বলছিলেন, এগুলো স্টিল না কি দিয়ে তৈরি? এটা হচ্ছে ডোগরা, এর নাম হচ্ছে ডোগরা, কাঁসা পিতল। কাঁসা এবং পিতলের তৈরি এই ডোগরা শিল্পটা এখানে কিন্তু খুব বিখ্যাত। এই ডোগরা শিল্পটা দেখতে কিন্তু বিউটিফুল, আর এগুলো সবকটাই হ্যান্ডমেড। আমি এখন চলে এসেছি রাধেশ্যাম মন্দিরে। এই মন্দিরটি দৈর্ঘ্য এবং প্রস্থে
12.5 মিটার এবং উচ্চতায় 10.7 মিটার। মল্লরাজ চৈতন্য সিংহ মকরা পাথর দিয়ে এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরটির শিখরটি গম্বুজাকৃতির এবং বিষ্ণুপুরের অন্যতম মন্দিরগুলোর তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণের কাহিনী স্থাপত্য লক্ষণীয়। এই মন্দিরে রাধেশ্যাম, নিতাই গৌর ও জগন্নাথ মূর্তিও পূজিত হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। একসময় এখানেই সানাই এবং বাদ্যযন্ত্র বাজানো হতো। মন্দিরের পূব দিকে সুন্দর একটি তুলসী মঞ্চ আছে, যেটি উড়িষ্যার স্থাপত্য, এবং এখানে একটি রান্নাঘর এবং দক্ষিণ দিকে নাটমঞ্চও আছে। মন্দিরটি মৃন্ময়ী মাতার মন্দিরের পূর্ব দিকের রাস্তা ধরেই যেতে হয়। কৃষ্ণলীলার অপূর্ব স্থাপত্য হচ্ছে এই জোড়বাংলা মন্দির। রাধেশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে অপূর্ব স্থাপত্য কলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালার কুঠিরের সমন্বিত গঠিত এই মন্দিরটির নাম হচ্ছে জোড়বাংলা মন্দির। এই মন্দিরটিতে একটি 4 চালার শিখর বিদ্যমান রয়েছে। কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলা স্থাপত্য অনুসারে এটিকে জোড়বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারদিকে রামায়ণ, মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার প্রেক্ষাপট শিল্পীরা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার এই জোড়বাংলা মন্দিরটি তৈরি হয়েছে পোড়ামাটি দিয়ে। এটি হচ্ছে গুমঘর। এই স্থাপত্যটি তৈরি হয়েছিল মল্লরাজ বীর সিংহের 7দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো, আবার কেউ কেউ মনে করেন এটি মল্লরাজাদের শোষাগার ছিল। ঐতিহাসিক মতে এটি রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়। তবে এই প্রত্যেকটা কথাই এখানে কিন্তু মতবিভেদ রয়েছে। টোটো ধরে চলে এলাম লাল বাঁধে। বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে এই বাঁধটির ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। জলকষ্ট দূর করার জন্য ও প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য মল্লরাজারা 7দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই বাঁধটিকে খনন করেন। দ্বিতীয় রঘুনাথ সিংয়ের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসাবে। রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে তারা এসে নৌকা বিহার করতেন। কথিত আছে ষড়যন্ত্র করে রানী এবং এর প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। সেই থেকেই এই বাঁধের নাম লাল বাঁধ। পুরাণে কথিত আছে ছিন্নমস্তা মাতার গল্প। যারা এই গল্প শোনেননি বা জানেন না, তাদের উদ্দেশ্যে রইল আমার এই অসাধারণ সত্য গল্পটি। দেবী পার্বতী তার 2 সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। স্নানান্তে জয়া ও বিজয়ার প্রবল ক্ষুধার উদ্রেক হয়। দেবী তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে কৈলাসে গিয়ে তিনি তার 2 সহচরীর ক্ষুধার নিবারণ করবেন। জয়া ও বিজয়া এদিকে তাদের তীব্র ক্ষুধার জন্য দেবীকে বারবার তার কাতর আর্তনাদ প্রকাশ করেন। তখন দেবী তার বাম হাতের নখ দিয়ে নিজের মস্তক ছিন্ন করেন এবং দেবী কণ্ঠ থেকে ত্রিধারায় যে রক্ত নির্গত হলো, সেই রক্তের স্রোত একদিকে জয়া এবং অন্যদিকে বিজয়ার মুখে প্রবেশ করতে লাগলো। তৃতীয় রক্ত যেন ধরিত্রীতে না পড়ে, তাই দেবী নিজের রক্ত নিজেই পান করতে লাগলেন। আর এখান থেকেই ছিন্নমস্তা রূপান্তরিত হলো। বিষ্ণুপুরের এই জাগ্রত মন্দিরটি যদি কখনো বিষ্ণুপুরে ঘুরতে আসেন, তাহলে ঘুরে দেখতে ভুলবেন না। দলমাদল কামানের আক্ষরিক অর্থ হল শত্রু ধ্বংসকারী। বিষ্ণুপুর স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত
বিষ্ণুপুর ইতিহাস আগলে রাখা অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে এই দলমাদল কামান, যা 17শো শতাব্দে গোপাল সিংহের রাজত্বকালে পেটাই লোহা দ্বারা তৈরি হয়েছিল। এই দলমাদল কামানটি, এই পেটা লোহা এমনভাবেই তৈরি হয়েছিল যাতে এখানে মরচে পড়ে না। এই কামানটির বাইরের ব্যাস 66.5 সেন্টিমিটার এবং লম্বাতে 3.8 মিটার এবং 28.6 মিটার হল এটির বেদ। বিষ্ণুপুর ভ্রমণের সঠিক সময় হলো শীতকাল। বিষ্ণুপুর ঘুরতে এলে এখানে রয়েছে আরও অনেক ধরনের মন্দির, যেটা একদিনে দেখানো সম্ভব নয়। তাও চেষ্টা করলাম বিষ্ণুপুরের একটা প্রতিচ্ছবি তুলে ধরতে। এই বছর শীতকালে কজন বিষ্ণুপুরে ঘুরতে আসবে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চিয়ার্স বস। তাহলে আর কি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি পর্বে।